শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১৮। রক্তলাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতেই উদয় হয় এক টুকরো সুধাকর। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমল আলো। সেই আলোতে ধানক্ষেতগুলো স্পষ্ট হয়ে ওঠে। হালকা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতিক এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরী। গ্রামের এই দৃশ্য কখনোই সে দেখেনি, তাই দু চোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্নাবিলাস। এর আগেও সে দেখেছে, তবে তা নিজ কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছে করছে নেকাব খুলে মন ভরে শ্বাস নিতে, কিন্তু সায়ের সামনে আছে বিধায় পারছে না। রাস্তার ধার ঘেঁষে ঘাসের উপর বসে আছে ৫ জন ব্যক্তি, তবে কারো মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ সায়ের কথা বলছিল, নওশাদের বাবা আর আফতাবের কাহিনী পুনরাবৃত্তি করছে। কথা শেষ করতেই পরী রাগ হলো নিজের বাবার উপর। কথা দিয়ে আফতাব কোনো কালেই কথা রাখেনি। যদিও সে নওশাদকে পছন্দ করে না, তবু ওর কিছুটা হলেও খারাপ লাগছে। কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল। নিকাবটা খুলতে ইচ্ছে করছে, ঠান্ডা হাওয়া থেকে ঘ্রাণ নিতে চাচ্ছে সে, কিন্তু এই সায়ের গন্ডগোল পাকিয়ে দিল। পরী মুখ বিকৃত করে সায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওদিক ঘুরুন তো, আমি নিকাবটা খুলব। সায়ের কথা বলল না, চুপচাপ অন্যদিকে ফিরে ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়ল। এক হাত চোখের উপর দিয়ে রাখল। পরী একটু খুশি হলো। নিকাব সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। আহা, চারিদিক থেকে কত রকমের ঘ্রাণ আসছে। এরকম অনুভূতির সাথে কখনোই মিলিত হয়নি পরী। উঠে দাঁড়িয়ে পরী ধান ক্ষেতের দিকে দৌড় দিল। আশেপাশের ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। জুম্মান চেঁচিয়ে পরীকে বলল, আপা আসো বাড়ি যাই, বড় আম্মা চিন্তা করব। পাশে থেকে কুসুম বলে উঠল, পাখি খাঁচা থাইকা সারা পাইছে তো, তাই উড়তাছে। পরী সাবধানে রাস্তার উপর উঠল। নেকাব পরে নিল। সায়ের আগের মতোই শুয়ে আছে। জুম্মান বলল, সুন্দর ভাই উঠেন, বাড়ি যাই। চট করে উঠে বসে সায়ের। তারপর সবাই হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে। তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না। জমিদার বাড়ির প্রাঙ্গণে শখানেক মানুষের উপস্থিতি। তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে। তারা গভীর আলোচনা করছে। সায়েরকে আসতে দেখে সবাই রাস্তা ছাড়ল। পরী পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আখিরের কর্কশ কণ্ঠস্বর শুনে থেমে গেল পরী। সে সায়েরকে ধমকে বলছে, এতক্ষণ কোথায় ছিলে ওদের নিয়ে? যদি কোনো বিপদ হতো তাহলে কি করতে? একা সামাল দিতে পারতে? তবে এবার সায়ের জবাব দিল, বিপদ কি হয়নি আজকে? কার জন্য হয়েছে এই বিপদ? দেখছেন ভাই, কত বড় বেয়াদব এই ছেলে। মুখে মুখে তর্ক করছে আমার এই ছেলে। তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি? আমি চাইলে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি, জানো তুমি? আফতাবের আগেই পরী এগিয়ে এসে জবাব দিল, আপনার ভাইকে জবান সামলে কথা বলতে বলুন আব্বা। না জেনে ওনাকে কেন দোষ দিচ্ছেন? দোষ তো আপনাদের, কথা দিয়ে কথা রাখেননি। আপনারা যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরা অসম্ভব হতো না। আফতাব কিছু বলল না, শুধু কড়া চোখে তাকালো পরীর দিকে। পরী তা গ্রাহ্য করল না। পরী তুই ঘরে যা, আমরা সব দেখছি। আখিরের কথা শুনতেই রাগ হয় পরীর। ওর নামটা এই খারাপ লোকের মুখে শুনতে চায় না। এখানে অনেক মানুষ আছে বিধায় চাচাকে কথা শোনাতে পারল না। সায়েরের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল। পরী চলে যেতেই আখির আবার সায়েরকে কতগুলো কথা শোনালো। সায়ের এবার আর কিছু বলে না। শেষে আফতাবের ধমকে আখির থামে। শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা হবে। আজকে ভাগ্যক্রমে ওরা বেঁচে গেছে, তাই ওদের আরও শক্তিশালী হতে হবে। এ নিয়ে অনেক কথা বলে সবাই। পরবর্তী সভা কাল সকালে হবে। এখন রাত হয়ে গেছে। তবে সবার আগে সায়ের নিজের ঘরে চলে গেল। মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে। পাশে থাকা জলচৌকিতে লাথি মেরে নিজের রাগ কমানোর চেষ্টা করল, কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কি করে না সে? জমিদার বাড়ির জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত সে, তবুও আখির ওকে অপমান করে। এটা সব সময়ই করে, কিন্তু আফতাবকে কখনোই প্রতিবাদ করতে সায়ের দেখেনি। অথচ সায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্তই আফতাব নিতে পারে না।
তাহলে এই বৈষম্যের কারণ? পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে। সুকটান দিতে থাকে একের পর এক। সিগারেটটা খুব একটা খায় না সায়ের। যখন অতিরিক্ত রেগে যায় তখন খায়। সকালে পরীর ঘুম ভাঙে কোলাহলে। বিরক্ত হয়ে সে অন্দরের উঠানে আসলো। সোনালি আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। মালা, জেসমিন ওখানেই ছিলেন। রূপালীর শাশুড়ি মালার হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে, আপনার কাছে আমি আমার মায়া দিয়া গেলাম, ওরে ভালো কইরা রাইখেন, ওইখানে থাকলে ও বাঁচব না, ওরা মাইরা ফেলাইব ওরে। বলতে বলতে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শাশুড়িকে সে খুব ভালোবাসে, ঠিক নিজের মায়ের মতো। ওই বাড়িতে এই একটা মানুষই যে নিজের থেকে বেশি বেশি বিশ্বাস করে। মানে রূপালী হচ্ছে ওর শ্বশুরবাড়িতে ওর শাশুড়িকে সব থেকে বেশি বিশ্বাস করে, সেটাই বলেছে। নিঃস্বার্থভাবে এই মানুষটাকে তাকে বেশি ভালোবাসে। তাই তিনি রূপালী চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন। কেননা কবির এখন তার আসল রূপে ফিরে এসেছে। শুধু কবির নয়, ওনার বাকি 3 ছেলেও খেপেছে। আফতাবের পতন ঘটাতে চায় সবাই, এমনকি তার নিজের স্বামীও। শামসুদ্দিন রূপালীর শাশুড়ির ভাই, বেশ নামডাক তার, টাকা পয়সা জমি জমার অভাব নেই, সাথে আছে ক্ষমতা। আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি, তাই তার লোককে দিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে তিনি সফল হননি। তারপর চোখ পড়ে রূপালীর উপর। রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে, গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না। একথা রূপালীর শাশুড়ি জানতে পারে, তাই ভোর হবার আগেই রূপালীকে নিয়ে চলে আসে। সে জানে এতে সেও বিপদে পড়বে, তবুও পুত্রবধূকে তিনি বাঁচাবেন। পরী রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই চমকে গেল। রূপালীর গালে 3 আঙুলের ছাপ স্পষ্ট। ফর্সা গাল রক্ত লাল হয়ে আছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রূপালীর দুবাহু চেপে ধরে পরী, বলল, আপা তোর এই অবস্থা কে করছে? রূপালী জবাব দিল না পরীর প্রশ্নে। অন্য কথা বলল সে। পরী, চল ঘরে, তারপর সব বলছি। মা আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে। এরা এখন পিশাচে পরিণত হয়েছে। রূপালীর মাথায় হাত বুলিয়ে ওর শাশুড়ি চলে গেল। রূপালী মালার দিকে তাকালো। মালা কাঁদছে। তা দেখে রূপালী বলল, কাঁদবেন না আম্মা, আপনার কান্না আমার ভালো লাগে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে আমাদের। শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয়, আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে। রূপালীর পরীর হাত ধরে নিচতলার একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পালঙ্কের উপর আস্তে করে বসে পরীর দিকে তাকিয়ে বলে, অনেক প্রশ্ন তোর মনে, তাই না পরী? আমার বিয়ের পর থেকেই তোর মনে হাজার প্রশ্ন, আজ সব বলবো তোকে, শুনবি? চুপ করে রূপালীর ক্ষতের দিকে তাকিয়ে আছে পরী। রূপালী বলতে শুরু করে, যদি কোনো পুরুষ নারী নেশায় আটকে যায়, তাহলে যত সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন, সেই নেশা পুরুষ কাটিয়ে উঠতে পারে না। অভ্যাস বদলানো খুব কঠিন। সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার। আমার মুখে যে ক্ষত দেখছিস, এটা নতুন কিছু না, খুব পুরনো। যখন মেয়েদের নেশায় ভূতে থাকতো প্রতিবাদ করতাম, তারপর আমার এই হাল করতো সে। ইচ্ছে করলে আম্মাকে সব কথা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনো কষ্ট পাচ্ছেন। আমার কষ্টের কথা শুনলে তিনি আরও কষ্ট পাবে, কিন্তু তা হলো না পরী। আল্লাহ মনে হয় আম্মাকে কষ্ট পেতেই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম প্রথম কবির ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করত, কিন্তু ওর ছোট ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল। আমার দিকে সবসময় নোংরাভাবে তাকাতো, বিশ্রী কথাবার্তা বলতো, গায়ে হাত দেওয়ার চেষ্টা করত। এসব কবির দেখেও না দেখার ভান করত। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম কবির ওর ভাইকে কিছু বলছে না দেখে। তাই আমার শাশুড়িকে সব বলি। তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন। আমার শাশুড়ি সত্যিই খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। কালকে তোরা আসার পর কবির আর ওর ভাইরা মিলে জঘন্য পরিকল্পনা করে, ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নওশাদের বিয়ে দেবে। কিন্তু তোরা নাকি নিজেদের বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস। তারপর ওদের চোখ পড়ল আমার উপর। ওরা ভেবেছে আব্বার দুর্বলতা আমি। মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন, কিন্তু ওদের ধারণা যে ভুল পড়ি। আব্বা নিজের সম্মানের জন্য যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে আমাকে মরে যেতে দেখতে পারেন। আমার শাশুড়ি আমার ভালো চান বলেই আজকে দিয়ে গেলেন আমাকে, না জানি তার কি অবস্থা করবে আমার শ্বশুর।
ভাবিরা আমাকে হিংসা করত, তার কারণ তাদের স্বামীরা সবসময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখও যে নোংরা তা আমি ঠিকই টের পেয়েছি, কিন্তু ভাবিরা আমার খারাপ চায়নি কখনো। সবশেষে এটা বলতে পারি, কবিরদের পরিবারে ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক। আর কিছু বলতে ইচ্ছে করছে না পরি, তবে আরও অনেক কথা তোর অজানা, পরে বলবো সব। নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী। পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে, কিন্তু পরীর তো রাগার কথা। পরী ধীর পায়ে এসে রূপালীর পাশে বসে, খুব শান্ত গলায় বলে, তুমি যদি বিধবা হও, তোমার সন্তান যদি পিতৃহারা হয়, তাহলে কি তুমি কষ্ট পাবে? সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালীর, মাথা ঘুরে উঠল। এসব বলছে কি ওর বোন? মৃত্যু খেলা খেলবে নাকি? পরি, তুই এসব কি বলছিস? 3 বছর আগে যা হয়েছিল আবার তা হবে? পরি, আমার কথা শোন, পিছনে যা হয়েছে তা ভুলে যা। পরি কিছুই ভোলে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলতো, তুমি তা না বলে অন্যায় করেছ, শাস্তি তোমাকেও পেতে হবে। শাস্তি হিসাবে বিধবা হতে হবে তোমাকে। নিজেকে তৈরি করো। পরি, এমন করিস না। আমি ভালো নেই তো কি হয়েছে? তোকে ভালো রাখবো আমি, ওদের সাথে তুই পারবি না পরি। ওরা ভয়ানক। আমার কথা শোন পরি, তাতে আমার কিছু যায় আসে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলেছে, মনে আছে? তোমার গায়ে হাত দেওয়ার কারণে সুশীলকে আমি। বাকি কথা বলতে দিল না রূপালী, হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁটজোড়া। অসম্ভব কাঁপতে লাগলো রূপালী। পরীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পরী নাছোড়বান্দা, সে হাল ছাড়বে না। সে বলল, আমি নওশাদকে বিয়ে করব আপা। না পরী, এটা কিছুতেই সম্ভব না। কেন? তুমি তো বলছিলে নওশাদ ভালো ছেলে। তাহলে? আমি এখনো বলছি নওশাদ ভালো ছেলে, কিন্তু ওর পরিবারের কেউ ভালো না পরী। নওশাদকে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো, তারপর আমি আমার প্রতিশোধ নিব। ছাড়বো না কাউকে আমি। আব্বা তোকে বিয়ে করতে দেবে না, আমি বিয়ে করবই। পরি দরজা খুলে বেরিয়ে গেল। অন্দরের উঠোনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো। আফতাব কথা বলছিল আখিরার সাহেরের সাথে। পরীর গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন। আফতাবকে দেখা মাত্রই পরি বলে উঠল, আমি নওশাদকে বিয়ে করবো আব্বা, আপনি সব ব্যবস্থা করেন।